120 ডিগ্রি আসবে। এই যে খেয়াল করো এই অঙ্কটা যেটা তোমাদেরকে আমি দিয়েছিলাম, এখানে স্রোতের বেগ কত দেওয়া আছে 5 কিলোমিটার ঘন্টায়, নৌকার বেগ কত 10 কিলোমিটার ঘন্টায়। ইন জেনারেল যদি এরকম থাকে তাহলে তুমি ধরেই নিবে যে আনসার ইনশাল্লাহ 120 ডিগ্রি আসবে। কোন দিকে তবে 120 ডিগ্রি হবে, কিভাবে হবে আমরা একটু দেখি। এটা একটা নদী, যে নদীর প্রস্থ আমাদের দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে। তাহলে এটা যদি আমার যাত্রা বিন্দু হয় ও বিন্দু, তাহলে ও এ পথে আমরা ধরে নিব যে পি এর মান দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা, আর 10 কিলোমিটার পার ঘন্টা বেগে চলবে এবং ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছাবে। তার মানে সে পৌঁছাবে হলো এই বিন্দুতে, এই ডি বিন্দুতে, কিন্তু সেক্ষেত্রে তাকে রওনা হইতে হবে আরো বেশি কোণে। তাহলে আলফা হলো আলফা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, আর তার থিটা হইতে হবে 90 ডিগ্রি। ঠিক সোজাসুজি যদি পৌঁছাতে হয়, ও ডি পথে পৌঁছাতে হলে স্রোতের বেগের সাথে অর্থাৎ লব্ধি বেগের মান অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। প্রশ্নের স্টেটমেন্ট থেকে আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমরা এখন উপাংশের বিভাজন নীতি যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, মনে করি লব্ধি বেগ হলো আর, তাহলে আর cos থিটা সমান সমান পি প্লাস কিউ cos আলফা। ওকে, তারপরে লিখবো কত, আর cos 90 ডিগ্রি সমান সমান পি এর মান হলো 5 কিলোমিটার, কিউ এর মান হলো 10 ইনটু cos আলফা। তার মানে পরের লাইনে লিখলে আমরা লিখবো 0 সমান সমান 5 প্লাস 10 ইনটু cos আলফা, দ্যাট ইজ 0 সমান সমান 1 প্লাস 2 cos আলফা। অতএব cos আলফা সমান সমান মাইনাস হাফ, অর্থাৎ আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস হাফ, দ্যাট ইজ 120 ডিগ্রি কোণে। তার মানে 120 ডিগ্রি কোণে সে যদি রওনা হয় তাহলেই সে সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবে এই অঙ্কের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্রোতের বেগ এবং নৌকার বেগ নিয়ে অনেক অঙ্ক আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে। আমরা চেষ্টা করব কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করার জন্য। এখন আমরা একটু থিওরির দিকে এগিয়ে যাব। থিওরির যে প্রথম অংশ সেটা কি, প্রথমে আমরা দেখব ভেক্টরের বিয়োগ কাকে বলে। খেয়াল করি যে দুইটি ভেক্টরের বিয়োগ বলতে বোঝাবে একটি ভেক্টরের সাথে অপরটির ঋণাত্মক মানের যোগফল, অর্থাৎ ভেক্টর বিয়োগের ক্ষেত্রে যেটা করতে হয় যে ভেক্টরকে বিয়োগ করব, ভেক্টর বিয়োগের ক্ষেত্রে যে ভেক্টরকে বিয়োগ করব তার ঋণাত্মক ভেক্টরকে অপর ভেক্টরের সাথে যোগ করলেই বিয়োগফল পাওয়া যাবে। কিরকম, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টর ছিল, একটা হলো পি ভেক্টর, একটা কিউ ভেক্টর। তাহলে আমরা পি থেকে কিউ কে বিয়োগ করতে চাচ্ছি। যখনই পি থেকে কিউ কে বিয়োগ করতে চাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি কিউ এর দিক পরিবর্তন করে দেওয়া হয়েছে। একই রেখা বরাবর কিউ এর দিককে পরিবর্তন করে মাইনাস কিউ করে দেওয়া হলো। তাহলে এই দুইটা ভেক্টরের বিয়োগফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুইভাবে তাদের বিয়োগফল অর্থাৎ লব্ধি ভেক্টরকে নিতে পারি। একটা হলো ত্রিভুজ সূত্র অনুসারে। ত্রিভুজ সূত্র অনুসারে দেখতে পাচ্ছি যে লব্ধি ভেক্টর হবে ও বিন্দু থেকে, এই হলো পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তৃতীয় বাহুটা তাদের লব্ধিকে প্রকাশ করবে, যে পি মাইনাস কিউ কে প্রকাশ করছে। আবার আমরা সামান্তরিকের সূত্র ব্যবহার করেও লব্ধিকে প্রকাশ করতে পারবো। এটা পি ভেক্টর, তার সাথে বিয়োগ করব কিউ ভেক্টর যেটা ওডি বরাবর ছিল। তাহলে ওডি বরাবর যে কিউ ভেক্টর ছিল তাকে ওসি বরাবর পরিবর্তন করে দিলাম, ঠিক বিপরীত দিকে মাইনাস কিউ করে দিলাম। ফলে কি হলো, আমি এখন ও এ বি সি একটা সামান্তরিক পাচ্ছি,
যার ও এ বাহুটা পি ভেক্টরকে প্রকাশ করবে, ও কিউ বাহুটা মাইনাস কিউ ভেক্টরকে প্রকাশ করবে, এবং ও বি বাহু এই দুইটা ভেক্টরের বিয়োগফল অর্থাৎ লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে কর্ণ ও বি সমান সমান হবে কত? কর্ণ ও বি সমান সমান হবে ও এ প্লাস ও সি। ও এর মান হলো পি ভেক্টর আর ও সি এর মান হলো মাইনাস কিউ ভেক্টর। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে পি মাইনাস কিউ ভেক্টর হয়ে যাবে। এই বিয়োগের ব্যবহার কয়েকটা ব্যবহার আছে, তার মধ্যে একটা ব্যবহার হলো আপেক্ষিক বেগ নির্ণয় করা সংক্রান্ত। মনে করি দুইটা ট্রেন পরস্পর সমান্তরালে চলতেছে, একই বেগে একই দিকে। যদি দুইটা ট্রেন সমবেগে পাশাপাশি একই দিকে চলে, তাহলে পাশাপাশি জানালার দুইজন যাত্রী যদি বসে থাকে, তাদের কাছে কি মনে হবে? যদি আশপাশে কোনো গাছপালা দেখা না যায়, ভিতরের দিকে যাত্রীদের কি মনে হবে? ট্রেন দুইটি বুঝি একই জায়গায় স্থির আছে। তার মানে কোন যাত্রী এক ট্রেনের যাত্রী আরেক ট্রেনের যাত্রীকে তার জায়গায় স্থির দেখবে, তাহলে একজনের কাছে আরেকজনকে কি মনে হবে? স্থির আছে। আবার দুইটা ট্রেনের মধ্যে যদি বেগের পার্থক্য থাকে, একটার বেগ বেশি আর একটার বেগ কম, তাহলে কি মনে হবে? একটা সাপেক্ষে আরেকটা উল্টা দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? দুইজনের বেগের বিয়োগফল যা হবে তত বেগে বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ একটা ট্রেনের বেগ যদি 50 কিলোমিটার/ঘন্টা হয়, আর একটা ট্রেনের বেগ যদি হয় 10 কিলোমিটার/ঘন্টা, তাহলে দুই ট্রেনের যাত্রী পরস্পরকে বিপরীত দিকে যেতে দেখবে। কত কিলোমিটার পার বেগে বিপরীত দিকে যাবে? 50 মাইনাস 40, অর্থাৎ 10 কিলোমিটার পার বেগে একজন আরেকজনকে বিপরীত দিকে যেতে দেখবে। তাহলে এই যে মনে হওয়া যেই বেগটা প্রকৃত বেগ নয়, মনে হচ্ছে, এই আপাত বেগ বা মনে হওয়া বিপরীত বেগকে একটি সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ বলে। একটি সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ বলে। এখন আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ভেক্টরের বিয়োগ এর নীতিকে অ্যাপ্লাই করি। এখানে ছবিটা আমরা একটু খেয়াল করি যে একটা গাড়ি এ আর একটা গাড়ি বি। এ গাড়িটি আমার হাতের বাম থেকে ডান দিকে যাচ্ছে, ভেলোসিটি দেখানো হচ্ছে ডান দিকে, ধনাত্মক দিকে। আর একটা গাড়ি হলো এ বি, সেটা প্রথম উক্ত গাড়ির সাথে আলফা কোণ তৈরি করে চলছে। এখন আমি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ চাচ্ছি, যেমন এখানে এ ভেলোসিটির সাপেক্ষে বি ভেলোসিটির আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাচ্ছি, তাহলে অবশ্যই যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার দিক পরিবর্তন করব। তাহলে ভি এ ছিল, তাকে মাইনাস ভি এ করলাম, করার পরে ভি বি তো ঠিক থাকবে। সেক্ষেত্রে এই ডট ডট লাইন দিয়ে আমি একটা সামান্তরিক সম্পন্ন করলাম, যেই সামান্তরিকের কর্ণটি এই দুইটা বেগের আপেক্ষিক বেগকে নির্দেশ করবে, দুইটা ভেক্টরের আপেক্ষিক বেগকে নির্দেশ করবে। এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা যে প্রথম সামান্তরিক এঁকেছি তার সাপেক্ষে আপেক্ষিক বেগের নোটেশন হবে ভি বি এ। তার মানে যার দিক পরিবর্তন করেছি সেটা হবে হাতের ডান পাশে, এবং তার দিকটায় মাইনাস ভি এ করেছি। তার মানে এখানে ভেলোসিটি অফ বি এ মানে এই বি এর মান কার সাপেক্ষে? এ ভেক্টর এর মানের সাপেক্ষে। তার মানে এই যে বি এ, এটা লেখার একটা চিহ্ন এবং যুক্তিযুক্ত নোটেশন দিতে হবে। অনেক অনেক বইতেই আমরা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগকে এ বি লিখেছি, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো বইতে এভাবে থাকে না। তারা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ প্রকাশ করার জন্য যার আপেক্ষিক বেগ প্রকাশ করব তাকে হাতের বাম পাশে রাখবো। যেমন এখানে বি এর আপেক্ষিক বেগ প্রকাশ করতে চাচ্ছি, যার কারণে এখানে বিটা আগে এসেছে। কার সাপেক্ষে বেগ প্রকাশ করব? এ এর সাপেক্ষে, তাহলে এটা এখানে হাতের ডান পাশে থাকবে। অনুরূপে আমি এ ভেক্টরকে ঠিক রাখতে চাচ্ছি, এ এর মান ঠিক রেখে এ এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর মান চেঞ্জ করতে চাচ্ছি। বি এর সাপেক্ষে তাহলে কি করব? বি এর মানকে পরিবর্তন করে দেব, বি এর দিক পরিবর্তন করে দেব দিয়ে এই যে নিচের অংশে সামান্তরিক বানাচ্ছি।
তাহলে এখানে ভেলোসিটি অফ এবি, এই যে ভেলোসিটি অফ এবি, তার মানে কি এ এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। এই কারণে যার দিক পরিবর্তন করি নাই তার বেগের সাথে যার দিক পরিবর্তন করেছি তার বেগ বিয়োগ করে পারস্পরিক আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারি। এখন আপেক্ষিক বেগ ওটাতে স্যার হ্যালো দেখা যাচ্ছে না স্যার, মানে ওই ম্যাথটা স্ক্রিনে আসতেছে, ম্যাথটা মানে ওই যে যেটা স্ক্রিন শেয়ার দেয় ওইটা দেখতেছি স্যার, কিন্তু সামান্তরিক যেটা ওইটা তো দেখতেছি না স্যার। এটা ছবিটা, জি স্যার। ছবি দেখা যাচ্ছে না? না স্যার, এখানে যে ম্যাথ যেটা স্যার, মানে 1 1 2 করে উপাংশের ম্যাথ এইটা দেখা যাচ্ছে, কিন্তু আপনার সামান্তরিক যেটা বুঝালেন হ্যাঁ হ্যাঁ, ওইটার ছবিটা দেখতে পাচ্ছেন। না আমি তো বোর্ডে কিছু করছি না, আমি ওই ওয়ার্ডেই দেখাচ্ছি খালি। ও আচ্ছা। এই যে সামান্তরিকটা আমি এখানে ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি, দুইটা আলাদা আলাদা সামান্তরিক, আলাদা আলাদা আপেক্ষিক বেগ। নিচেরটা হলো যদি আমরা বি এর দিক পরিবর্তন করি, বি এর সাপেক্ষে এ এর দিক যদি দেখি, আর প্রথম উপরের যে সামান্তরিক সেটা হলো এ এর সাপেক্ষে বি এর বেগ মাপতে যাচ্ছে। বুঝতে পারছি? এটারই আরেকটু পরিবর্তিত রূপ আমরা দেখতে পাচ্ছি যে দুইটা গতিশীল বস্তু V1 এর সাপেক্ষে V2 এর বেগ মাপতে চাচ্ছি। দেখো ও এ রেখা V1 প্রথম গাড়ির বেগ নির্দেশ করবে, ও বি রেখা দ্বিতীয় গাড়ির বেগকে নির্দেশ করবে। এখন আমি প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে ভি এ এর দিক ও এ বরাবর ছিল তাকে ওডি বরাবর পরিবর্তন করে দিলাম। কেন? আমি 1 এর সাপেক্ষে 2 এর বেগ মাপতে চাচ্ছি। এখন তাহলে ওর আগে বেগ ছিল আলফা, তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। দিক যদি পরিবর্তন করে দিই, এখন মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। তাহলে ও ডি সি বি একটা সামান্তরিক তৈরি করব, পরিবর্তিত বেগের দিক নিয়ে একটা সামান্তরিক তৈরি করব। এই সামান্তরিকের কর্ণ ওসি তাদের লব্ধি বেগকে নির্দেশ করবে। আচ্ছা, এখানে যেহেতু এটা স্ক্যান করা ছবি, ওই যে আগে যে বললাম কথাটা, যে একটা কিছু কিছু বেশিরভাগ বইতে ভুল থাকে, এটা কর্ণের যে নির্দেশকারী লব্ধি বেগ এখানে V12 হয়েছে, এটা 12 হবে না, এটা হবে 21। তাহলে V21 মানে 2 এর বেগ 1 এর সাপেক্ষে সমান সমান কত হবে? V2 মাইনাস V1। তাহলে তাকে যদি সূত্র অনুসারে ভাঙাই, সামান্তরিকের সূত্র অনুসারে ভাঙাই লব্ধি বেগের মান নির্ণয়ের জন্য, তাহলে আমরা এটা পাই কিনা দেখো, যে দুইটা বেগের মানের বর্গ V1 স্কয়ার যোগ V2 স্কয়ার প্লাস 2V1 V2 ইন্টু কোসাইন কত হবে? পরিবর্তিত কোণটা যে cos 180 ডিগ্রি মাইনাস আলফা, কিন্তু cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে কত? মাইনাস cos, মাইনাস হয়ে যায়, যার জন্য কি হবে এখানে মাইনাস cos আলফা হবে। এটা 180 ডিগ্রি হবে না, মাইনাস cos আলফা হবে। আচ্ছা, আর লব্ধির দিক তুমি চাইলে V1 এর সাথে নিতে পারো, চাইলে V2 এর সাথে নিতে পারো। আমরা এখানে V2 এর সাথে লব্ধির বেগকে দেখাচ্ছি। সেক্ষেত্রে ট্যান থিটার যে সূত্র সামান্তরিকের জন্য ছিল, সেই একই সূত্র ব্যবহার করে আমরা লব্ধির বেগকে নির্ণয় করতে পারবো। এখন খেয়াল করি আমরা যে যদি আলফা এর মান 0 ডিগ্রি হয়, মানে গাড়ি দুইটা যদি একই দিকে চলে, তাহলে আমরা কি বলতে পারবো? যে গাড়ি দুটি যদি একই দিকে গতিশীল হয় তাহলে আপেক্ষিক বেগ তাদের বিয়োগ ফলের সমান হবে। আর যদি গাড়ি দুইটা একই মানে বিপরীত দিকে গতিশীল থাকে, একটার সাপেক্ষে আরেকটার বেগের দিক যদি বিপরীত হয়, তাহলে আপেক্ষিক বেগ মনে হবে তাদের যোগফলের সমান। একটা উদাহরণ যদি আমরা নিজেরা রিয়েলাইজ করার চেষ্টা করি, যে দুইটা বাস দুটোই ঢাকার দিকে যাচ্ছে, একটার বেগ 60 কিলোমিটার পার ঘন্টা আর একটা 55 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা বেগ, এটার বেগ বেশি আর 55 হলো কম। তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা বেগের যে গাড়ি, সেটা একসময় 55 কিলোমিটার পার ঘন্টার বেগকে অতিক্রম করবে, ওভারটেক করবে। তো ওভারটেক করার সময় দুই গাড়ির যাত্রীর কাছে মনে হবে কি, যেটা পিছায় পড়তেছে, যে 55 কিলোমিটার পার ঘন্টার গাড়ি যাত্রীর কাছে মনে হবে পাশের গাড়িটা 5 কিলোমিটার পার ঘন্টা বেগে তার থেকে আগায় চলে যাচ্ছে। অথবা 60 কিলোমিটার পার গাড়ির যাত্রীর কাছে মনে হবে পাশের গাড়িটা 5 কিলোমিটার পার ঘন্টা বেগে
মানে পিছনে চলে যাচ্ছে। পক্ষান্তরে যদি পরস্পর মুখোমুখি ক্রস করে, দুইটার গতিবেগ একটা 60 কিলোমিটার পার ঘন্টা আর একটা 55 কিলোমিটার পার ঘন্টা, তাহলে মনে হবে যে 115 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরকে ওভারটেক করতেছে। হয় না সময় ভট করে চলে যায় ওভারটেক করে যখন করে, মানে একটা মুখোমুখি যদি ক্রস হয় তাহলে কি চোখের পলকে পরস্পরকে অতিক্রম করে চলে যায়। তাই এটা কেন মনে হয়? কারণ পরস্পর বিপরীত দিকে গেলে তাদের লব্ধি হবে এদের বেগের যোগফলের সমান, যেটা আমরা এই সূত্র দিয়ে দেখাতে পারি। তুমি আলফার মান একবার 0 ডিগ্রি বসাও, আলফার মান একবার 90 ডিগ্রি দিয়ে বসাই দেখতে পারো যে V12 সমান সমান একবার আসবে V1 প্লাস V2, আর একবার আসবে V1 মাইনাস V2। এখানে কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন আছে যে সকল বেগে আপেক্ষিক বেগ ব্যাখ্যা করো, আবার বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? অর্থাৎ তুমি দৌড়াচ্ছ বা জগিং করছো, বাতাসের উল্টা দিকে যদি তুমি যাও তোমার কাছে বাতাসের প্রবাহটা বেশি মনে হবে। আবার তুমি যদি বাতাস যেদিকে যাচ্ছে তুমি যদি ওই দিকে যাও তাহলে কি মনে হবে? বাতাসের প্রবাহটা তোমার কাছে কম মনে হবে। কারণ হলো আপেক্ষিক বেগের বিষয়। তুমি যদি বাতাসের বেগের দিকে আগাতে থাকো তাহলে বাতাসের বেগ এর তুলনায় তোমার বেগ যদি বেশি হয় তাহলে বেগের ডিফারেন্সটাই তোমার কাছে আপেক্ষিক বেগ বলে মনে হবে। এই কারণে বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয়। ঠিক আছে, ইত্যাদি বিষয় আছে। এরই আরেকটা অ্যাপ্লিকেশন হলো বৃষ্টির দিনে আমরা যে ছাতা ধরি তার বিষয় এ সংক্রান্ত অঙ্ক থাকে। এখানে ছবিতে আমরা দেখি যে একটা লোক হাতের ডান দিকে QM মানে ম্যান, এম ফর ম্যান, লোকের বেগ বা গাড়ির বেগকে QM বলা হচ্ছে। এই বেগে নিয়ে এসে হাতের বাম থেকে ডান দিকে যাচ্ছে। বৃষ্টি উল্লম্ব ভাবে খাড়া উপর থেকে নিচের দিকে পড়ছে, তার বেগকে PR দ্বারা নোট করা হচ্ছে। তাহলে মানুষ যে ছাতা ধরবে, ছাতা ধরে যখন হাঁটবে তখন সেই ছাতাকে কোন দিক থেকে কোন দিকে ধরবে? আমরা ধরে নিচ্ছি ছাতাটা সে উল্লম্বের সাপেক্ষে ছিটা কোণে ধরবে। এই যে ছাতাকে পজিশনে দেখানো হচ্ছে। এখন আমি যে আপাত বেগ বা আপেক্ষিক বেগ নির্ণয় করব, এটা কি মানুষের বেগ নির্ণয় করব নাকি বৃষ্টির বেগ নির্ণয় করব? অবশ্যই মানুষের কাছে বৃষ্টি কত বেগে পড়ছে বলে মনে হবে। তার মানে আপেক্ষিক বেগ বা লব্ধি বেগ হবে VMR, সরি MR হবে না, RM হবে, যে রেইন ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে এখানে আমার একটু ভুল আছে, আমরা এটা সংশোধন করে নিব। এই জায়গায় হবে R আর এটা হবে M। সেক্ষেত্রে আমরা কি করব? মানুষের বেগের দিক পরিবর্তন করে -QM নিলাম, বৃষ্টির বেগকে একটু বর্ধিত করে দিলাম, ফলে কি হলো? একটা ডট ডট লাইন সংযোজন করে আমরা সামান্তরিকটা সম্পূর্ণ করলাম। তাহলে এটা কি সামান্তরিক হলো? সামান্তরিক যখনই হবে তখন তার কর্ণটি তাদের লব্ধি বেগকে প্রকাশ করবে, যে কর্ণটা লব্ধি বেগকে প্রকাশ করছে। আর লব্ধি বেগটা বৃষ্টির বেগের বর্ধিত অংশের সাথে একটা কোণ তৈরি করলো। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। যখনই সমকোণী ত্রিভুজ তৈরি হবে এই লব্ধি বেগের বাহুটাকে ত্রিভুজ ধরবো, সেক্ষেত্রে লব্ধি বেগের মান হবে কত? বৃষ্টির বেগ এবং মানুষের বেগের বর্গের সমষ্টি, তাদের স্কয়ার রুট করলে যাহা পাওয়া যাবে। আর ট্যান থিটা সমান সমান কত হবে? ট্যান থিটা সমান সমান হবে Q/P, মানে মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এখান থেকে আমরা কোন দিকে সে ছাতা ধরবে সেই দিকটা বের করতে পারবো। এখানে খেয়াল করি বিপ্রতীপ কোণ হিসেবে আমরা যে কোণটা এখানে তৈরি করব ওই কোণটাই উল্লম্বের সাপেক্ষে কোণ বলে বিবেচিত হবে। আরেকটা বিষয় হলো যে সাইকেল চালক বা গতিশীল লোকের সামনের দিকে ছাতা ধরতে হবে। যখন স্থির থাকবে তখন কি হবে? এই কিউ এর মান 0, থিটার মান 0, থিটার মান 0 অর্থাৎ উল্লম্ব বরাবর ছাতা ধরতে হবে। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে থিটার মানটা মানুষের বেগের সমানুপাতিক, যেহেতু বৃষ্টির বেগ কনস্ট্যান্ট থাকে সাধারণভাবে বাতাস না হলে, তাহলে থিটা ইজ প্রপোর্শনাল টু QM। তার মানে মানুষের বেগ যত বেশি হবে তত বেশি উল্লম্বের সাপেক্ষে তাকে ছাতা ধরতে হবে। আর স্থির যদি হয় তাহলে স্থির লোককে মাথার উপর খাড়াভাবে ছাতা ধরতে হবে যেন তার দেহ সুরক্ষিত থাকে। তো আগামী ক্লাসে আমরা এই বৃষ্টির বেগ মানুষের বেগ নিয়ে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন থাকবে,
যে বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাচকে ভেজায় কিন্তু পিছনের কাচকে ভেজায় না কেন? বৃষ্টির ফোঁটা, এটাও আমরা এই নিয়ম ফলো করে থিটার মানটা বের করে দেখাতে পারি। এই ছিল আমাদের মোটামুটি আজকের পড়া। আমরা আগামী দিনে আরো কয়েকটা অঙ্ক করব আপেক্ষিক বেগ এবং বৃষ্টির কাজ নিয়ে। নেক্সট উই উইল কন্টিনিউ টু দা 3-dimensional প্রসেস। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আরো বন্ধু বান্ধব জোগাড় করে ক্লাসে হাজির থাকবে। আসসালামু আলাইকুম।